নমস্কার, এডুকেশন এক্সপ্রেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আপনারা জানেন বেশ কিছুদিন কিন্তু আমাদের এই অনুষ্ঠান বন্ধ ছিল, কিন্তু আবারও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু আমরা এই অনুষ্ঠান নিয়ে এসে গেছি। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিদ্যা। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান। আর আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষক দীপক চ্যাটার্জি, দুর্গাপুর টিএন হাই স্কুলের শিক্ষক উনি। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যারের কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, আমি সিলেবাসের দিকে তো নজর রাখবোই, তার আগে যেটা জানতে চাইবো যে এই যে কোভিড সিচুয়েশন, এখানে তো ছাত্রছাত্রীদের যেভাবে পড়াশোনা হতো সেটা থেকে পুরোপুরিভাবে আলাদা এখন তাদের পড়াশোনা করতে হচ্ছে। সেখানে তারা কিভাবে প্রস্তুতি নেবে সেটা তো একটা ভাবাচ্ছে ছাত্রছাত্রীদের। তো এই কিভাবে প্রস্তুতি নেবে, মানসিকভাবে একটা পরীক্ষার জন্য প্রস্তুতির একটা আলাদা ব্যাপার আছে, তো সেই জায়গা থেকে তারা কিভাবে প্রস্তুতি নেবে? ঠিক তাই। এই বছরটা আমরা কেউই কিন্তু যখন জানুয়ারি মাস শুরু হলো কেউ কিন্তু আশা করিনি যে আমাদের স্টুডেন্ট লাইফ এবং শিক্ষকতা জীবনে যে পরীক্ষা দিতে হবে না, মানে 3টে পরীক্ষা না দিয়ে ছেলেরা যে এইচএস পাস করবে সেটা আমরা ভাবিনি। বা যারা আগামী 2021-এর পরীক্ষার্থী তারাও যে অর্ধেক পরীক্ষা দিয়ে তাদেরকে সরে আসতে হবে সেটা আমরা কিন্তু কেউই ভাবিনি। এটা আনএক্সপেক্টেড সিচুয়েশন। সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের সরকার খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়ে যে যারা এইচএস পাস করলো তাদেরকে সঠিক কলেজে ভর্তির একটা ব্যবস্থা করে দিয়েছে, যেখানে কোনো ইন্টারনাল মার্কস নেই, যেখানে হচ্ছে একদম পুরোপুরি যে বেস্ট যে সাবজেক্টে যে মার্কসটা পেয়েছে সেই মার্কসের বেসিসে তাকে অন্যান্য সাবজেক্টে মার্কস দেওয়া হলো। এটা খুব একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আমরা এটাকে তার জন্য সরকারকে, শিক্ষামন্ত্রী বা যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই শিক্ষকদের তরফ থেকে। আর এই যে যারা 2021-এ এবার পরীক্ষায় বসতে চলেছে তারা কিন্তু ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে যে একটা রিহার্সাল সেটাও কিন্তু দরকার ছিল, কিন্তু সেটা এখন যা পরিস্থিতি তাতে তো টেস্ট মনে হচ্ছে এবারে হওয়ার তো কোনো সম্ভাবনা নেই, সুতরাং তারা কিন্তু একবারে ফাইনাল পরীক্ষা বসবে। তো কি অবস্থা এখন আমরা রয়েছি, মানে শিক্ষকরা রয়েছে, স্কুল বাড়ি রয়েছে, স্টুডেন্ট রয়েছে, অথচ এমন একটা সিচুয়েশন যে আমরা তাদের সামনে আসতে পারছি না। তো এর জন্য সরকার অনেক রকমই ব্যবস্থা করেছিল প্রথম থেকে। মার্চ মাস থেকে আপনারা দেখেছেন বা আমরাও সবাই দেখেছি যে বিভিন্নভাবে যে অনলাইনে ক্লাসের ব্যবস্থা হয়েছে, টেলি এডুকেশনের ব্যবস্থা হয়েছে, এখনও স্টিল মোবাইলের মধ্যে পড়াশোনার ব্যবস্থা চলছে, কিন্তু সরকারের তরফ থেকে ভীষণ পজিটিভিটি রয়েছে। তবু এত করার পরও অনেক সময় দরকার হয় কি, ওই শিক্ষকের সাথে একটা ছাত্রের সান্নিধ্যের দরকার আছে, যেখানে যেখানে ওই একজন ছাত্র নির্দ্বিধায় তার কোনো প্রশ্ন রাখতে পারবে, সেটা পাচ্ছে না। কিন্তু এর জন্য তারাও যেমন আকুল হয়ে রয়েছে, আমরা আকুল হয়েছে কবে যেতে পারবো, এবং সমস্ত শিক্ষক সমাজ বা স্টুডেন্ট তারাও কিন্তু আকুল হয়েছে কখন আমরা স্কুলে যাব। তো আমাদের এভাবে ভালো লাগছে না। তো এরই মধ্যে আমাদের সবসময় পজিটিভ ভাবতে হবে। তো আমরা কিভাবে ক্লাসগুলো নিচ্ছি, আমরা স্কুলেতে আমরা দিচ্ছি অনলাইন মেথড, সেমি অনলাইন, মানে হোয়াটসঅ্যাপে আমরা ক্লাস নিচ্ছি। তাতে করে একটা জিনিস হচ্ছে, হোয়াটসঅ্যাপে যখন আমরা ক্লাস নিই তখন ভয়েস মেসেজটা থেকে যাচ্ছে, তো পরবর্তীকালে সে চালিয়েও কিন্তু শুনতে পারে, এরকম একটা অপশন রয়েছে। মানে আমি নেগেটিভের মধ্যে একটা পজিটিভ দিক খোঁজার চেষ্টা করছি আর কি, কারণ আমরা বি পজিটিভ। আমাদের সবসময়, আমি স্টুডেন্টদের সামনে রয়েছি, আমি বলবো তোমরা সবসময় পজিটিভ থাকো, সবসময় তোমাদের মধ্যে পজিটিভ থিঙ্কিং হবে। এই যে ধরো এই সময়টাতে তোমরা কীভাবে, স্কুল যেতে হচ্ছে না, কিন্তু তোমাদের তাহলে হাতে কিন্তু সময় রয়েছে, তো এই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করতে হবে। তুমি কীভাবে ইউটিলাইজ করবে, তোমাদের ধরো স্কুলে না গেলেও বিভিন্ন শিক্ষকের সাথে তোমরা কিন্তু অ্যাটাচমেন্ট তোমাদের রয়েছে, গৃহশিক্ষক হতে পারে, তোমার সিনিয়র দাদা হতে পারে, বা বাবা মা হতে পারেন, অভিভাবক যারা রয়েছেন তাদের কাছ থেকে তোমরা কিন্তু সাহায্য পাচ্ছ। তোমরা সেই সাহায্যটাকে পুরোপুরি কিভাবে কাজে লাগাবে, ধরো ক্লাসে গেলে তুমি এভাবে, আমি বলি স্টুডেন্টদেরকে সবসময় যে তুমি এই যে টাইমটাকে তুমি বাড়াতে পারবে না, টাইম তোমার নির্দিষ্ট। তো তুমি কিভাবে বাড়াবে, যে তোমার নিজস্ব কিছু মেথড থাকবে, যেমন ধরো যেটা সারাদিন পড়লে সেটাকে রাতের বেলায় শুয়ে রিক্যাপিচুলেট করো, অর্থাৎ কি সারাদিনে কি পড়লাম সেটা তুমি যদি মনে করো, তোমার কিন্তু স্মৃতিশক্তি বাড়বে। তো তোমার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বা তোমার মনে রাখার জন্য এগুলো কিন্তু খুব উপযোগী। বা ধরো যে তুমি যখন এই যে খেতে বসছো, এই টাইমটা কি তুমি কীভাবে ইউটিলাইজ করতে যাও, তুমি ধরো কোনো একটা সায়েন্টিফিক নেম, আমি বায়োলজির কথা বলছি, কোনো একটা সায়েন্টিফিক ছোটো একটা কাগজের মধ্যে লিখে রাখলে সেটা তুমি মুখস্থ করলে, খেতে খেতে মুখস্থ করলে, সেটাও হতে পারে। তো এইভাবে, বা তুমি কোনো একটা বন্ধুকে
বোঝাতে পারো, দেখবে বোঝালে নিজেদের মধ্যে কিন্তু আরও বেশি তুমি প্রকাশ করতে পারবে নিজেকে, অর্থাৎ লিখতে পারবে, লেখার একটা তোমার ভালো একটা পজিটিভ দিক থাকবে। তো তুমি কি হতো কোনো তোমার বন্ধুকে বোঝাতে পারো তুমি যে চ্যাপ্টারটা বুঝেছো, তাহলে কি দুজনেরই লাভ হবে। তো এরকমভাবে আমরা বিভিন্নভাবে আমরা এটাকে আমরা নিজেদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে প্রথম কথা মনটাকে কিনা খুব একাগ্র করতে হবে আমাদের। আমি দেখেছি প্রচুর ভালো ভালো স্টুডেন্ট যারা মাধ্যমিকে প্রচুর মার্কস নিয়ে আসে, কিন্তু পরে 11-12 তারা হারিয়ে যায়, খুব কষ্ট হয়। মানে আমরা যে শিক্ষক খুব কষ্ট হয় যে এত ভালো প্রমিসিং স্টুডেন্ট তারা হারিয়ে গেল। কারণ কি এই 11-12 বয়সটা তো ভীষণই একটা ওদের কাছে খুব, আমরাও এই ধরনের পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি। তো এই সময়টাকে তাদের কাজে লাগানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার কিন্তু মনোনিবেশ করা বা একাগ্রতা, যেটা সেখানেই তো আমাদের মানুষের সাথে পশুর পার্থক্য হয়ে যায়। এবং মানুষের পার্থক্য কিন্তু এই একাগ্রতার জন্যই, যে যত বেশি একাগ্র তার তত কিন্তু রেজাল্ট অনেক ভালো হচ্ছে এবং সে জীবনে এস্টাবলিশ হচ্ছে। দেখা যায় যে এই সময়টাতে না একটু একাগ্রতার একটা যেন বিঘ্ন কোথাও একটা হয়ে যায়, তো সেটাকে কাটাতে হবে। তো তার জন্য আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যে একটু মেডিটেট করা। তোমরা প্রত্যেকে যদি পড়তে বসার আগে 5টা মিনিট চুপচাপ কোনো একটা জিনিস তোমার যেটা প্রিয় তার দিকে মনটাকে যদি ফোকাস করো, সেই মনটা একটা বিন্দু হতে পারে, কোনো ছবি হতে পারে, তুমি এটাকেই ভাবো, দেখবে যে তুমি এই যে তোমার যে মনটা যে বিক্ষিপ্ত রয়েছে, মনটা যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মনটা কিন্তু একটা জায়গায় চলে আসবে। তাতে করে তুমি হয়তো কোনো একটা নিউমেরিক্যালস করতে, যে ফিজিক্সের হোক বা ম্যাথসের হোক, যে সময়টা তোমার লাগছিল, দেখবে টাইমটা তোমার কিন্তু কমে গেছে, সে ততটা টাইম লাগছে না, টাইমটা তোমার। আমরা বলছি তোমাকে এইচএস এখন যে হারে কম্পিটিশন বাড়ছে, তাতে করে যে আমাদের কিন্তু নিজস্বতা, আমরা ওই যে বলি না অনুকূল ভেদ, বায়োলজির ভাষায় বলি, চার্লস ডারউইনের কথা, যে মানে তোমার ভ্যারিয়েশন, মানে ফেভারেবল ভ্যারিয়েশন, তোমার মধ্যে কিছু অনুকূল ভেদ রাখা উচিত, যেটা তোমাকে ওই যে তোমাদের সবসময় প্রতিনিয়ত স্ট্রাগল ফর এক্সিস্টেন্স চলছে, অর্থাৎ তুমি তাহলে সার্ভাইভ করতে পারবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা লাইফেও কিন্তু সেটাকেই, মানে চার্লস ডারউইনকে আমরা লাইফেও নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমাদের অনুকূল ভেদ অবশ্যই রাখবে। এই যে কথাগুলো বললাম, সেগুলো তোমাদের অনুকূল ভেদকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমাদের জীবন সংগ্রামে তোমরা জয়ী হবে। এবং এটা আমি বলতে চাই যে এটা তো সবসময় এটা নয় যে এখন অনলাইন ক্লাস হচ্ছে, শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের সরাসরি কোনো যোগাযোগ হচ্ছে না, তো সেক্ষেত্রে নয়, শুধু এটা কিন্তু সব সময়ের জন্য, যে লকডাউনের আগে বা পরে সেরকম সব সময়ের জন্য স্টুডেন্টদের এগুলো মেনটেন করা উচিত। মানে এবং যারা এগুলো মেনটেন করে না, তারাই জীবনে দেখবে সফল হয়েছে, তারা সফলতার উঠছে, মানে একদম শীর্ষে পৌঁছেছে। তো এগুলো দরকার, মানে ছাত্রদের আমি সবসময় বলি যে তোমরা এগুলো কিন্তু করো, এগুলো করলে কিন্তু ভালো ফল পাবে। একদমই তাই। এবং এটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে সেটাকে নিয়ে যদি চর্চা করা হয়, তাহলে সেই যে সাফল্যটা কেউ কিন্তু আটকাতে পারবে না। একদম। অর্থাৎ হ্যাঁ, প্রতিনিয়ত অভ্যাস। আর একটা মানে আমাদের একটা ছেলেদের মধ্যে খুব অনীহা দেখা যায়, যে অনেকের মধ্যে, আমি সবার মধ্যে বলবো না, নিশ্চয়ই এটা কথাটা ঠিক নয়, যে লেখাটা না একটু কম লেখে। মানে এটা শুধুমাত্র পড়লাম। আমি দেখো সায়েন্স, আমি তো এখানে বায়োলজি নিয়ে এসেছি, তো সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের ভীষণ চাপ, তো বায়োলজিটা সেভাবে ওরা বা জীববিদ্যাটাকে ততটা দেখে না। এবার দেখলেও কী বলছে, তো পড়ে নিচ্ছে। এবং অনেকে বলে না মুখস্থ জায়গা, ঘটনা কিন্তু তা নয়। বায়োলজি কিন্তু প্রচুর বোঝার জায়গা আছে। আমি বলি ছেলেদেরকে, তুমি ব্যাপারটা বোঝো, নিজে ভালো করে কোন পয়েন্ট সেগুলো তোমাকে মনে রাখো, এবং তুমি নিজের ভাষা দাও না কেন, ভাষা তুমি লোকের কেন নিতে যাবে, কিন্তু তুমি ব্যাপারটা বুঝে নাও, তোমাকে ব্যাপারটা বুঝতে হবে। তো ইন দ্যাট কেস আমার যেটা মনে হয়, তা এই ধরনের ক্ষেত্রে তারা যদি একটু লেখে, অর্থাৎ মেইন পয়েন্টগুলো যদি একটু লিখলে আমার বেশি মনে থাকবে। কারণ লেখাপড়া, তো লেখাটাকে আমরা আগে নিয়ে আসছি, তারপরে পড়াটা, সুতরাং লেখাপড়াটা করা দরকার, প্রতিনিয়তই দরকার। তাহলে দেখবে রেজাল্ট অবশ্যই তোমরা যে জায়গায় রয়েছো, এই যে পয়েন্টগুলো বললাম, তোমাদের নিজেদের উত্তরণ হবেই। আর তোমাদের উত্তরণ হলে আমাদের লাভ, মানে আমরা খুশি হব। মানে একজন দেখো, আমার মনে তো অনেক ধরনের, যখন স্টুডেন্ট অবস্থায় আমি যখন ছোটো ছিলাম, তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, হয়তো সে স্বপ্ন আমরা সফল করতে পারিনি। একজন শিক্ষক তার স্বপ্নটা সফল করে একজন ছাত্রের মধ্যে,
তাই না কি বলো? একদম। তো একটা ছাত্র যখন দেখি যে ডাক্তারিতে চান্স পাচ্ছে এবং তখন আমার গর্বে একটা বুকটা ভরে যায় যে সত্যি তো আমার স্টুডেন্ট দেখো ডাক্তারি পড়ছে, আমি পারিনি কিন্তু এখানেই মানে অর্থাৎ উপনিষদে আছে বহু হওয়া, আমরা বহু কিন্তু আমরা শিক্ষকরা এই ছাত্রের মাধ্যমে কিন্তু আমরা বহু হচ্ছি, তাই না? একদমই তাই। হ্যাঁ স্যারের কাছে এবার আমি সিলেবাস সম্পর্কে একটু জানতে চাইবো যে প্রথমে একজন ছাত্রছাত্রী মানে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যে সিলেবাসটা এবং নাম্বার বিভাজনটা সম্পর্কে অবগত হওয়া অবশ্যই প্রয়োজন। একদম। তো সেক্ষেত্রে আপনি উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা রয়েছে জীববিদ্যার, সেটা এই সিলেবাস এবং নাম্বার বিভাজনটা যদি একটু বলে দিই। হ্যাঁ ঠিক তাই। দেখো মানে এই আমরা কি একটা না সব জিনিসের না একটা মহড়া দরকার, মানে প্রপার একটা মানে ওই যে আমরা যখন নাটক করতেও যাই বা যখন কোনো অনুষ্ঠান করতে যাই আমরা কিন্তু রিহার্সাল করি, আমরা ওই টেস্টটাকে তার রিহার্সালের সাথে তুলনা করছিলাম বা তার বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলোকে সেটাকে রিহার্সালের সাথে তুলনা করছি। যদিও আমরা টেস্ট স্কুলগতভাবে টেস্ট না নিতে পারলো, তোমরা বিভিন্ন গৃহশিক্ষকের কাছে তোমরা টেস্ট দিচ্ছ, এটা কিন্তু চলছে। এটা যে তারা থেমে আছে অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করছে না, থেমে নেই কথাটা তো নয়, তাদের পড়তেই হবে, কারণ স্টুডেন্ট লাইফে তো থেমে থাকার কোনো জায়গা নেই, এগিয়ে যেতেই হবে। তো তোমরা বিভিন্ন গৃহশিক্ষকের কাছে ধরো এইগুলো করছো। তো এই সিলেবাসটা না আমি কোনটা বেশি জোর দিই, তুমি যেটা বললে যে কোনটার উপরে বেশি জোর দেবো সেটাও কিন্তু ভীষণ আমার দরকার, অর্থাৎ মার্কস পেতে গেলে সেটাও আমাকে দেখতে হবে। ধরো আমাদের যা সিলেবাস আছে তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 11-এর বায়োলজি পরীক্ষাটা তোমরা দিয়ে নিয়েছো, তো সুতরাং বায়োলজি পরীক্ষাটা তোমাদের হয়ে যায়, হয়তো ফিজিক্স কেমিস্ট্রি হয়নি কিন্তু বায়োলজিটা হয়ে গেছে, জীববিদ্যাটা হয়ে গেছে, সুতরাং সিলেবাস কিছুটা জানো। দেখো সিলেবাস যেটা আছে তোমরা জানো যে আমাদের দুটো পার্টে ভাগ হয়, বায়োলজিটা দুটো পার্টে ভাগ আছে, গ্রুপ এ গ্রুপ বি। তো সেখানে যেটা হয় যেটা এমসিকিউ 14টা এমসিকিউ আছে, 14টা এমসিকিউ তোমাকে কোনো অল্টারনেট নেই, 14টা এমসিকিউ তোমাকে করতে হবে। এই যে এমসিকিউ করতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে, বইটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো এমসিকিউ জন্য আমাদের দেখো এখন যে কোনো পরীক্ষা নিতে বলো বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আজকে এমসিকিউটাই আমরা বেশি ফলো করছি, তাই না? তো এমসিকিউ অনেকে বলে যে স্যার এমসিকিউর একটা বই কিনে মুখস্থ করে নেবো, আমি বাবু না এটা হবে না, এটা এত শর্ট ব্যাপারটা নয়, তোমাকে সাবজেক্টটাকে খুব ভালো করে জানতে হবে। তার জন্য তোমাকে বইটাকে কিন্তু ভালো, তুমি যে বই হোক না কেন, আমি তোমার কোনো নির্দিষ্ট অথরের নাম বই বলছি না, সব অথরই হ্যাঁ পাঠ্য বই, তুমি সব অথরই ভালো, কেউ কোনো চ্যাপ্টার ভালো লেগে কোনো চ্যাপ্টার অন্য অথর অন্য একটা চ্যাপ্টার ভালো লেগে, তো সব অথরই সমান। তো তুমি সেক্ষেত্রে রেফারেন্স বই ব্যবহার করতে পারো। তো তুমি তোমার যে সিলেবাসটা ফার্স্ট টু লাস্ট তোমাকে পড়তে হবে, তাহলে এমসিকিউ একটাও কিন্তু বাদ যাবে না। আর এই যে প্র্যাকটিসটা তুমি যদি করো তোমার জীবনে না এটা কাজে লাগবে। তুমি তো ধরো যারা জীববিদ্যা এই এইচএস দিচ্ছে তারাই তো নিটে বসবে, হয়তো তারাই তো নিটে বসবে বা নার্সিংয়ে বসবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বসবে, এগ্রিকালচারে বসবে, তো তাদেরকে বা বিএইচিতে যাবে, যেখানেই যায় না কোনো ভালো তারা ফিউচারে বেটার ফিউচারের জন্য যাবে। তো সেক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন যখন হচ্ছে তোমাকে বইটাকে থরলি পড়তে হবে ফার্স্ট টু লাস্ট। তো তোমার 14টা যে এমসিকিউ রয়েছে সেটা জানো যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেখান থেকে 3টে রিপ্রোডাকশন থেকে, তারপরে এমসিকিউ জেনেটিক্স থেকে 4টে। এই জেনেটিক্স চ্যাপ্টারটা না কিন্তু ভেরি ভেরি ভাইটাল চ্যাপ্টার, জেনেটিক্সটা ভীষণ ভালো করে মন দিয়ে পড়তে হয়, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি। তো জেনেটিক্সটা থেকে মলিকুলার বায়োলজি থেকে এবং ইভলিউশন অভিব্যক্তি এই পুরোটা থেকে 4টে আসবে। হিউম্যান ওয়েলফেয়ার সেখান থেকে 2টো আসবে। বায়োটেকনোলজি জৈব প্রযুক্তি সেখানে 2টো, আর ইকোলজি থেকে 3টে। তো টোটাল 14টাই কোশ্চেন হবে, নো অল্টারনেট, 14টাই অ্যান্সার করতে হবে। এবং এক্ষেত্রে খুব ছোটো ছোটো না কোশ্চেন করে দেয় অনেকে। একবার কোশ্চেন এসেছিলো যে ছেলেরা জাস্ট এটা যে কোশ্চেন এমসিকিউ হতে পারে তারা ভাবতে পারেনি, কিন্তু যে থরলি বইটা পড়ে গেছে না সে এমসিকিউ অ্যান্সারটা সে দিতে পেরেছিল। আমি কোশ্চেনটা এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু আমি ছাত্রদের সাথে আলোচনা করছিলাম, কিন্তু এটা সব বইয়েতে নেই, কোনো না কোনো বইয়েতে দেওয়া ছিল, তো সেটা এসেছিল। তো যারা আমি কিছু স্টুডেন্টকে জিজ্ঞাসা তোরা পেরেছিস, হ্যাঁ কিছু স্টুডেন্ট কনফিডেন্টলি বলে হ্যাঁ স্যার পেরেছি, তো এটা তো আছে তো, আবার কিছু স্টুডেন্ট না স্যার কোন বইয়েতে আছে। অর্থাৎ তার মানে আমি তোমাকে বলতে চাইছি তোমার বইয়ের সাথে সাথে যদি কোনো বন্ধুর অন্য অথরের বই থাকে সেটাও তুমি আবার কিন্তু দেখো, এটা আমার বলার উদ্দেশ্য। তো অর্থাৎ তুমি খুব ভালো করে কিন্তু চ্যাপ্টারটাতে যাও, চ্যাপ্টারটা একটা ফার্স্ট টু লাস্ট কী কী রয়েছে দেখো, এবং যেটা হচ্ছে মনে হচ্ছে তোমার বইতে নেই সেটা সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও। তুমি টিচারকে জিজ্ঞেস করো, সেটাও তোমাকে কিন্তু করতে হবে। যেমন অনেক সায়েন্টিস্টের নেম, অনেক বিজ্ঞানীর নাম কিন্তু সব বইতে দেওয়া থাকে না, ধরো ইকোলজি শব্দের প্রয়োগ থাকে এই ধরনের। তো সেক্ষেত্রে তোমাকে বলে তোমার বইতে নেই, তুমি কিন্তু অন্য অথরের বইতে যাও, অন্য অথরের বই থেকে লিখে নাও, তোমার বইতে লিখে নাও। এইভাবে আর কি তুমি নিজের বই ছাড়াও রেফারেন্স বই হিসাবে এমসিকিউর জন্য তৈরি হবে।
কারণ এই এমসিকিউ তোমাকে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে এগিয়ে দেবে। তারপরে ধরো এবার এসএ কিউ 1 মার্কসে যেটা কোশ্চেন রয়েছে সেটা জানো যে 4টে আসে। তো সেই 4টের মধ্যে ওই রিপ্রোডাকশন থেকে একটা 1 নম্বরের, জেনেটিক্স থেকে 1 নম্বরের, বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ার যেখানে সেটা হচ্ছে 1 নাম্বার, আর লাস্ট ইকোলজি থেকে, অর্থাৎ 4টে এসএ কিউ। তাহলে 14 + 4 18 তোমার হলো শর্ট কোশ্চেন। তো এই 18 না আমি দেখেছি 18-এ কিন্তু 18 পাওয়া যায় জানো তো। বায়োলজিতে এখন কিন্তু 100-এ 100 আসছে, 100-এ 100 আসছে। সুতরাং এই 100-এ 100 পেতে গেলে তোমাকে তার মানে এমসিকিউগুলোকে তো ঠিক করতে হচ্ছে। তাহলে তুমি কিন্তু এখানে অল্টারনেট পাচ্ছ না, তাহলে তোমাকে কিন্তু 100-এ 100 যা টার্গেট তাকে কিন্তু এমসিকিউ বা এসএকিউগুলো ঠিক করতে হবে। সুতরাং এমসিকিউটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা, কারণ এখানে যেহেতু কোনো অল্টারনেট ব্যবস্থা নেই। তারপরে ধরো 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন তোমার ধরো রিপ্রোডাকশন ইন অর্গানিজম থেকে একটা আসবে, তারপরে জেনেটিক্স থেকে একটা আসবে, মানে ইভলিউশন জেনেটিক্স ওই ইউনিটটা থেকে, তারপরে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার সেখানে একটাই আসবে, তো 2 মার্কসেরই। এবার তোমার ধরো বায়োটেকনোলজি থেকে একটা, টোটাল হচ্ছে ইকোলজি থেকে একটা, টোটাল 5টা কোশ্চেন। এখানে তুমি কিন্তু অল্টারনেট পাবে, এখানে তুমি 5টা কোশ্চেনের জন্য তুমি কিন্তু আরও 2টো কোশ্চেন এক্সট্রা পাচ্ছ, তো 7টা কোশ্চেন। তো 7টা কোশ্চেনে তোমার মার্কস হচ্ছে 10, 7টা কোশ্চেনে মার্কস 10। তাহলে এরপরে 3 মার্কসের যেটা শর্ট অ্যান্সার টাইপ, 3 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ, সেখানে হচ্ছে তোমার কোশ্চেন হচ্ছে 9টা। তো 9টার সাথে কিন্তু তুমি আরও এক্সট্রা পাচ্ছ, এটা তুমি আরও এক্সট্রা পাচ্ছ আরও 5টা, তো টোটাল 14টা কোশ্চেন তুমি পাচ্ছ, টোটাল 14টা কোশ্চেন তুমি পাচ্ছ 3 মার্কসের জন্য। সেখানে কোনগুলো থেকে আসছে 3 মার্কসের জন্য যেটা কোশ্চেন, সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম থেকে একটা, জেনেটিক্স থেকে 2টো, তুমি বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার থেকে 3টে। তার মানে এই চ্যাপ্টারটা দেখো 3টে মার্কস, মানে 3টে কোশ্চেন। আচ্ছা, তারপরে তুমি বায়োটেকনোলজি থেকে 2টো, তুমি ইকোলজি থেকে পাচ্ছ একটা, টোটাল 9টা কোশ্চেন, কিন্তু আরও এক্সট্রা কোশ্চেন 5টা, টোটাল 14 কোশ্চেন তুমি পাচ্ছ। তোমাকে করতে হবে 9টা, 14টার মধ্যে 9টা, তোমার 5টা কিন্তু অপশান থাকছে। তো আগের মতন তো আর আমাদের অপশান নেই। আগে কী ছিল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, 14টা কোশ্চেন দিয়ে দিত। এখন কিন্তু সেটা না, এখন কিন্তু একটা কোশ্চেনের সাথেই অর্থাৎ 2টোর মধ্যে তোমাকে একটা করতেই হবে। অর্থাৎ তুমি কিন্তু চয়েসটা তোমার একটু কমে গেল, আমাদের সময় চয়েসটা একটু বেশি ছিল, এখন চয়েসটা একটু কমে গেল। তার মানে তুমি চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ো, তোমার তো চয়েসের দরকার নেই। তুমি দেখো প্রথম কোশ্চেনটাই তুমি পেয়ে যাচ্ছ, অরের তোমার দরকার নেই, তুমি প্রথম কোশ্চেনটাই পেয়ে যাচ্ছ। তো এটা 27 হয়ে গেল, 27 মার্কস। আর বাকি থাকলো তোমার তাহলে 15, আমি 70-র মধ্যে বলছি, বাকি তাহলে 15 মানে লং অ্যান্সার তোমার ধরো রিপ্রোডাকশন থেকে আসবেই, লং অ্যান্সার রিপ্রোডাকশন থেকে চ্যাপ্টার থেকে লং অ্যান্সার থাকবেই 5 মার্কসের একটা, তো জেনেটিক্স থেকে 5 মার্কসের একটা থাকবে, আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে একটা। অর্থাৎ তার মানে তুমি ওই বায়োটেকনোলজি এবং বায়োলজি থেকে 5 মার্কসের কোনো কোশ্চেন পাচ্ছ না। তো টোটাল আরও কোশ্চেন কটা, 2টো এক্সট্রা থাকবে, 2টো। তাহলে 5 মার্কসের কোশ্চেন তুমি পাচ্ছ 5টা, তোমাকে করতে হবে 2টো। তো মার্কস ডিস্ট্রিবিউশনটা এরভাবে থাকে 3+2 or 4+1। এখানেও কিন্তু আবার বিভাজন রয়েছে 3+2 or 4+1। অর্থাৎ তুমি এভাবে কোশ্চেন যদি দেখো, তাহলে তোমাদের বইয়েতেও দেওয়া রয়েছে, ভালো করে দেখতে পারো, দেখবে নাম্বার বিভাজন এরকম রয়েছে এবং মার্কস পাওয়া যাবে, 100তে 100 পাওয়া যায়। এখন 100তে 100 পাওয়া যাচ্ছে, অনেক স্টুডেন্টই পাওয়া যাবে। একটু ভালো করে তোমরা যদি কোশ্চেনগুলো প্যাটার্নগুলো দেখো আর কি। হ্যাঁ, স্যারের কাছে নাম্বার বিভাজনটা এবং সিলেবাসটা সম্পর্কে তো আমি বললামই যে বুঝিয়ে দিতে একটু ছাত্রছাত্রীদের। তো যে 30 নাম্বার থাকে প্র্যাকটিক্যাল, ওই প্র্যাকটিক্যালের জন্য এই যে সিচুয়েশন, এখন তো সবাই বাড়িতে আছে, তো সেই প্র্যাকটিক্যালের জন্য কিভাবে প্রস্তুতি নেবে? হ্যাঁ, ঠিক তাই। দেখো, প্র্যাকটিক্যালের জন্য কীভাবে প্রস্তুতি নেবে, ঠিকই তাই। এটা নিয়ে আমাদের মনে একটা খুব ছিল যে কীভাবে প্র্যাকটিক্যালটা করানো যায় ছেলেদেরকে। আমাদের যা সিলেবাস আছে না, প্র্যাকটিক্যালে প্রজেক্টও আছে আমাদের, প্র্যাকটিক্যালের মধ্যে আমরা প্রজেক্টটাকেও রেখে দিই। তো প্রজেক্টের সাথে ধরো আমাদের কিছুটা প্র্যাকটিক্যাল কপিতে কিছু মার্কস থাকে, কিছুটা থাকে তোমার ভাইভাতে, সো মার্কসটা ডিস্ট্রিবিউট করা থাকে। আর কিছু প্র্যাকটিক্যাল করতে হয় তাদেরকে, যে প্র্যাকটিক্যাল যেটা করতে হয়, হ্যাঁ মানছি প্র্যাকটিক্যাল তাদের হলো না, কিন্তু প্রত্যেকের প্র্যাকটিক্যাল বই রয়েছে, প্র্যাকটিক্যাল বইটা অবশ্যই তোমরা কিনে নেবে, না থাকলেও বইটা কিনে নেবে। এবং প্র্যাকটিক্যাল বইটা দেখবে যদি পড়ো
তাহলে হয়তো প্র্যাকটিক্যালি তোমাদের পড়তে হবে না, কিন্তু বইটা যদি সেই তোমার কাছাকাছি যে শিক্ষক রয়েছেন স্যার আমরাও হতে পারি, আমাদের কাছে আসতে পারো, স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দিন বা এই জায়গাটা কীভাবে প্র্যাকটিক্যালটা করা যেতে পারে, আমরা কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত, সবসময় প্রস্তুত হয়ে রয়েছি। তো প্র্যাকটিক্যাল বইটা তোমরা নিজেরা একবার দেখো, তো আমি বলবো নিজেরা বইটা দেখো, দেখবে অনেক কোশ্চেনই বা অনেক এক্সপেরিমেন্ট তোমাদের ওই থিওরিটিক্যাল নলেজের সাথে মিলছে। অনেক আমাদের বায়োলজিতে অনেক এক্সপেরিমেন্ট থিওরিটিক্যাল নলেজ তার রয়েছে, থিওরিটা পড়লেই সে কিন্তু পারবে। সুতরাং তুমি প্র্যাকটিক্যাল বইটা, অনেকে প্র্যাকটিক্যাল বইটা দেখেইনি বা শুধুমাত্র সে থিওরি পড়ছে, আমি বলবো কিন্তু এখন তুমি প্র্যাকটিক্যাল বইটা কিনে নাও এবং প্র্যাকটিক্যাল বইটা দেখো। প্র্যাকটিক্যাল বইটা দেখতে গিয়ে যেখানে যেখানে তোমাদের আটকাবে বলে মনে হচ্ছে, মানে আটকাচ্ছে বুঝতে পারছো না, তখন আমাদের কাছে এসো, বা হচ্ছে স্কুলেতে বা আমাদের যেভাবে স্যার একটা হোয়াটসঅ্যাপে আপনারা একটু যদি বলে দেন যে কীভাবে, আমরা সেক্ষেত্রে সাহায্যের জন্য তৈরি রয়েছে, আমরা সাহায্য করবো স্কুলগতভাবে, আমরা তো সাহায্য করবোই। স্কুলে হেড স্যারকে গিয়ে বললেই আমরা যে হ্যাঁ একটা গ্রুপ করে নিই, আমরা তখন প্র্যাকটিক্যালগুলো দেখিয়ে দিতে পারবো। আমরা কিন্তু তৈরি, আমরা বিভিন্নভাবে ছাত্রদেরকে দেওয়ার জন্য তৈরি। মানে আমরাও আর এই সিচুয়েশন আমাদের ভালো লাগছে না, আমরা স্কুল যেতে পারছি না বাড়ির মধ্যে, সত্যি আমাদের ভালো লাগছে না, হচ্ছে আমরা কবে স্কুলে যাবো। যদি আমরা স্কুলে যাই, আমাদের স্কুলের পঠন পাঠন ছাড়া অনেক কাজগুলো থাকে, অনেক কাজ থাকে আর কি, তো সেগুলো আমরা করতে যাই, কিন্তু ছাত্রদের না দেখতে পারি। এই ক্লাসরুমে এই একটা এতগুলো ছাত্র যারা ছোটো, মানে আমরা যখন থেকে শিক্ষকতা হচ্ছি, আমি 96 সাল থেকে শিক্ষকতা হচ্ছি, তো 96 সাল থেকে দেখে আসছি যে প্রতিদিন 10টার সময় বেরোবো, স্কুলে যাব, ছাত্রদের দেখতে পাবো, ছাত্রদের সাথে ইন্টারাক্ট করবো, বিকালবেলা ফিরে আসবো, এই আমার লাইফ। তো এই লাইফের জন্য আমরা খুব অপেক্ষা করছি। এই অবস্থায় যদি কোনো শিক্ষক আছে, কোনো ছাত্র আছে, আমরা তো খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবো এবং কীভাবে আমরা সাহায্য করতে পারবো তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো কিন্তু। হ্যাঁ, তো তোমরা প্র্যাকটিক্যাল বইটা দেখো, প্র্যাকটিক্যাল যখন বললো প্র্যাকটিক্যাল বইটা দেখো এবং দেখবে প্র্যাকটিক্যালের কিছু পোর্শন তোমাদের থিওরির সাথে মিল রয়েছে। তো থিওরি তোমরা অলরেডি তো চ্যাপ্টারে আজকে প্রায় নভেম্বর শেষ হতে চললো, থিওরি অনেকেরই প্রায় 70 থেকে 80% কমপ্লিট হয়ে যাচ্ছে। এতদিন তো ফুললি কমপ্লিট হয়ে যেত, কারণ আমাদের ধরো মার্চ মাসটা অনেকের, আমরা একটু বা মার্চ এপ্রিল আমরা খুব ঢিলে চলেছি আর কি। সেই সময় কি হবে, আমাদের ভবিষ্যৎ কি, একটা যে আমাদের ভারতবর্ষ আদৌ বাঁচবে কিনা, সব বোধহয় থেমে গেল, এরকম একটা ছেলেদের মধ্যে একটা অবস্থা হয়েছিল। কিন্তু এখন তো আনলক সিচুয়েশনে, নিউ নর্মাল সিচুয়েশন এখন আমরা বলছি, তো নিউ নর্মাল সিচুয়েশন আমরা আবার নিজেদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে এই আতঙ্কটাকে, এই ভয়টাকে মানে মানিয়ে নিয়ে চলতে হবে, মানিয়ে নিয়ে চলতে, মানে এটা তো থাকবেই। দেখো ভাইরাস তো আমাদের মধ্যে তো ছিল নাকি, এটা তো বায়োলজিক্যাল, তোমরা জানো, তোমরা ক্লাসেও বলেছি হয়তো তোমাদেরকে, করোনা ভাইরাস কিন্তু আমাদের ছিল, আমরা অনেক আগে থেকেই জানি করোনা ভাইরাস মানে এটা ফ্লু ভাইরাস, কিন্তু আমরা সেভাবে কোনোদিন তার যে এরকম এফেক্ট হতে পারে প্র্যাকটিক্যাল, মানে এটাও তাই, এরকম যে প্র্যাকটিক্যালি তার এরকম যে একটা অভিজ্ঞতা আমরা সম্মুখীন হবো, আমরাও কোনোদিন ভাবিনি, তোমরাও ভাবনি। তো যাই হোক, এই অবস্থাতে তোমরা এগিয়ে যাচ্ছ, আমাদের শুভেচ্ছা, আমাদের সাহায্য তোমাদের সাথে রয়েছে। তোমরা প্র্যাকটিক্যাল বইটা খুব ভালো করে দেখো, যেখানে অসুবিধা হবে সেখানে আমাদের ফোন করতে পারো, হেড স্যারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমরা অলওয়েজ প্রস্তুত সেখানে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তুমি দেখবে যে তুমি অনেকটা থিওরির সাথে মিল পাচ্ছ, তখন তোমার যে গৃহশিক্ষক রয়েছেন বা তোমাকে যে সাহায্য করছে সিনিয়র দাদা, তাদের কাছে তোমরা যেতে পারো। আমরা তো রয়েছি, আমরা অলওয়েজ, আমরাই প্রথম। এবার তুমি যেতে পারো অন্য জায়গায়, যদি মনে হচ্ছে না শিক্ষকের যেতে অনেক একটু সাইনেস, লজ্জাবোধ করে যে আবার যাবো, কিন্তু আমরা কিন্তু চাই, জানো তো, আমরা চাই যে মানে আমার কাছে আসুক স্টুডেন্ট, আমি যাদেরকে তাদেরকে বোঝাতে পারি। কারণ আমাদের পূর্ণতা, মানে আমরা কখন একটা, ওই যে বললাম শুরু যেটা করেছিলাম, যে একটা শিক্ষার্থীর মধ্যে, একটা ছাত্রীর মধ্যে, তো ছাত্রকে আমি যদি বোঝাতে পারি তবেই আমার তো সাকসেস। তো আমরা চাই যে ছাত্ররা আসুক, তোমরা এসো, আমরা কিন্তু তৈরি হয়ে আছি তোমাদের জন্য। তো তোমরা ওই প্র্যাকটিক্যালটার ব্যাপারে কোনো চিন্তা করো না, আমরা তো রয়েছি এবং সরকার তো ভাবছেনই, তো সরকারের উপর তো আমাদের ভরসা তো আছেই, রাখবই। তো সুতরাং তোমরা সেক্ষেত্রে একদমই ভেবো না, আমরা পরীক্ষার তো আর বেশি দেরিও নেই, যে ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের হয়তো মনের মধ্যে এটা ভেবে নিতেই হবে যে এইভাবে আমাদের পরীক্ষা দিতে হবে, পরীক্ষার প্রস্তুতিটা, লাস্ট প্রস্তুতিটা এইভাবে নিতে হবে। তো এই মুহূর্তে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো, কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে ছাত্রছাত্রীরা? ঠিক তাই হ্যাঁ, যে দেখো আমাদের বায়োলজিতে কোনো জিনিস বোঝার চ্যাপ্টার আছে, তোমাকে চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হবে, আর কোথাও মুখস্থের ব্যাপার রয়েছে। তো বোঝার চ্যাপ্টারটা, এবং দেখো বায়োলজিতে না আমরা বলি তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করো, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তুমি যদি না বুঝে মুখস্থ করো তাহলে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলো না, তোমার যে ডিজায়ার্ড মার্কস, তুমি চাইছো যে মার্কসটা, কাঙ্ক্ষিত মার্কস তোমার কিন্তু আসবে না। তো কনসেপ্ট ক্লিয়ার জন্য তোমাদেরকে যেটা হয়, আমাদের তো জীববিদ্যা, বায়োলজি, সেখানে ডায়াগ্রাম কিন্তু থাকে। তো
তো ডায়াগ্রামটা তোমরা কিন্তু যখন পড়বে, যখন হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা তোমরা যখন যাচ্ছ, তখন তোমাকে তো ডায়াগ্রামটা যেতেই হবে। তুমি ধরো ডায়াগ্রামে কোন জায়গাগুলো, বা তুমি ধরো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের জনন, সেখানেও তোমাকে ডায়াগ্রামে যেতে হবে। তোমাকে প্রথমে সপুষ্পক উদ্ভিদের জনন যখন যাবে, তুমি যখন ধরো মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, সেটা তোমাকে ডায়াগ্রামটা দেখতে হবে, ভালো করে ডায়াগ্রামটা দেখতে হবে। সুতরাং এখানে এই মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টের ডায়াগ্রামটা তুমি দেখবে, তাহলে তোমার দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হলো। ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টের যে ডায়াগ্রাম যেগুলো রয়েছে সেটা দেখবে, হিউম্যান রিপ্রোডাকশনের ডায়াগ্রাম রয়েছে। তো এই ডায়াগ্রামগুলো খুব ভালো করে যদি দেখো, তাহলে তোমাদের দেখবে যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আর হচ্ছে জেনেটিক্সটাকে খুব, বা মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, এটা খুব মন দিয়ে পড়তে হবে। দেখো এখন আমরা আমাদের সিলেবাস কি একই থাকবে কি না চেঞ্জ হবে সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু সিবিএসইর সিলেবাস কমে গেছে, ওরা আমরা দেখতে পেয়েছি কমে গেছে। তো সেক্ষেত্রে ইভলিউশন চ্যাপ্টারটা বাদ দিয়েছে, এখন ইভলিউশনটা বাদ দিয়ে, অর্থাৎ অভিব্যক্তি চ্যাপ্টারটা বাদ দিয়েছে, তো মলিকুলার বায়োলজি আর জেনেটিক্স রয়েছে। তো তোমরা এই চ্যাপ্টারগুলো করো, কারণ আমরা ধরে নেব যে মার্চ মাসেই আমাদের পরীক্ষা, হয়তো হবে না, কিন্তু আমি যদি মার্চ মাসে ধরে নিয়ে আমরা এগোতে পারি, এরপরে যদি বাড়ে আমি রিভাইজ করব, আমি রিভিশনের টাইম পাবো, আমি একটা চ্যাপ্টার বারবার করে পড়বো আর লিখবো, লেখার সময় তার রেজাল্ট আমার ভালো হবে। তো এখন ও যেটা আমাকে প্রশ্ন করেছে কোন কোন চ্যাপ্টারের উপরে বেশি জোর দেব, তাহলে চ্যাপ্টারটা আমি যেভাবে ভাগ করতে চাইছি, যে হিউম্যান রিপ্রোডাকশন মানে মানুষের জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সপুষ্পক উদ্ভিদের জনন, এটা কিন্তু ডায়াগ্রাম বেস। অর্থাৎ এখানে কিন্তু তোমার ডায়াগ্রামটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, যেটা পড়ার সাথে সাথে দেখবে ডায়াগ্রাম এখান থেকেই কিন্তু আমাদের আসে, প্রতিবার ডায়াগ্রাম আসে এখান থেকে। ওই হিউম্যান রিপ্রোডাকশনের উপরে তুমি একটা ডায়াগ্রাম পাবেই পাবে, এখান থেকে আসবেই। হয় শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ, অথবা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে পুং জননতন্ত্র, অথবা হচ্ছে ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ, অথবা বা আণুবীক্ষণিক গঠন আল্ট্রাস্ট্রাকচার অফ ওভারি, অথবা তোমার আসবে ওই স্ত্রী জননতন্ত্রের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচার, অথবা গ্রাফিয়ান ফলিকল। এই ডায়াগ্রামগুলো তুমি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশনে যখন এই যে কটা ডায়াগ্রামগুলো দেখবে, প্রতি বছরই না এই ডায়াগ্রামগুলো অল্টারনেট করছে, আসছে। সুতরাং তুমি এই ডায়াগ্রামগুলো কিন্তু বাদ দিতে পারো না, যে টেস্টিসের আল্ট্রাস্ট্রাকচার, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তোমার ওভারির আল্ট্রাস্ট্রাকচার, গ্রাফিয়ান ফলিকল, আর তার আগে বলতে ভুলে গেলাম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এটা হচ্ছে ডায়াগ্রাম বেস। জেনেটিক্স তোমাকে ডায়াগ্রাম নেই, তো জেনেটিক্স হচ্ছে তোমাকে বোঝার সম্পূর্ণ, মলিকুলার বায়োলজিও সম্পূর্ণ বোঝার। তো এরপরে চলে আসছি ইভলিউশনটা বোঝার। তারপরে তুমি যদি চলে আসো যে যেটা রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এই জায়গাটা মানে যেখানে হেলথ অ্যান্ড ডিজিজ আছে, যেখানে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার আছে, যেখানে হচ্ছে ফুড ইমপ্রুভমেন্ট আছে। দেখো বাবু, এই জায়গাটা না একটু কী বলো তো, মানে কিছু সায়েন্টিফিক নেম তোমাকে মুখস্থ করতে হবে। তো সায়েন্টিফিক নেম তোমাকে মুখস্থ করতেই হবে, এটা আমরাও করেছি। কিন্তু অনেকে বলে স্যার সায়েন্টিফিক নেম মনে রাখা, বিজ্ঞানসম্মত নাম মনে রাখা কিন্তু খুব টাফ। আমার বায়োলজিটা না এই কারণে হলো না। আমার বন্ধু বান্ধবরা বলে বাবারে বায়োলজি ভীষণ কঠিন সাবজেক্ট, কেন কঠিন, কেন মনে রাখতে পারছি না। দেখো একটা ব্যাপার না, আমি ছাত্রদের বলি, তুমি যদি এরমভাবে বই নিয়ে যদি মুখস্থ করো না, হবে না, এটা সময় চলে যাবে। তুমি কি করো, যে চ্যাপ্টারটা পড়ছো, তুমি ধরো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, সেখানে মানুষের কল্যাণে বিভিন্ন জীবাণুর নাম বলা আছে, তুমি মুখস্থ করছো, প্রচুর সময় লেগে যাবে। তুমি ধরো একটা মাইক্রোবসের নাম ছোটো কাগজের মধ্যে লিখলে, হাতের মধ্যে লাগলে, যে তুমি খেতে শুধু দেখো আর মুখস্থ করো, আবার দেখে নাও, যে টাইমটা বাঁচবে। বা তুমি ধরো একটা যেটাভাবে আমরা কেমিস্ট্রির যে ফর্মুলা, যেগুলো খুব ইকুয়েশনগুলো আমরা মনে করতাম, একটা বড় কাগজের মধ্যে লিখে রেখে সামনে, যাতে আমি ঘুম থেকে ওঠার সময় দেখতে পাই, ঘুম থেকে শুতে যাওয়ার সময় যেন দেখতে পাই। তো এরকম তো আমরা করবো, সেই বায়োলজিক্যাল যে সায়েন্টিফিক নেমগুলোও এটা করতে পারো, যে লিখে রাখতে পারো বড়ো কাগজে, সেটা হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে কিছুদিন এটা রাখলে, দেখলে চোখের সাথে অভ্যস্ত হয়ে গেল, তারপর ক্যালেন্ডারের পাতার মধ্যে সেটা উল্টে দিলে, বা নতুন একটা পাতা চলে আসুক। তো এভাবে কিন্তু টাইমগুলোকে, অর্থাৎ টাইমটাকে তুমি বাঁচাতে পারো, এবং তোমার সায়েন্টিফিক নেমটা মুখস্থ হয়ে যাবে। আর সাথে কিন্তু লিখবে, একটু লিখতে হবে। আর ধরো আমি আরেকটা বলি না ছেলেদেরকে, মানে মনে রাখার জন্য আমি বলি, এই এক কাজ কর, তোরা না ওই ওর নামটা আজকে
ওই ধর ওর নাম হচ্ছে ঋষিতা, আজকে না ঋষিতা বলিস না, আজকে বল সাইন্টিফিক নেম দিয়ে বল, বল না আজকে স্যার নামটা যেমন বলেছে স্কুলে শুনলি, তো আজকে ওই ঋষিতার নাম জায়গায় বল হিমোফিলাস ইজিপ্টিকাস, বল না 2-4বার বল না, দেখবি বলতে বলি দেখবি তো মুখস্থ হয়ে গেল। আমরা বলি না, ভয় পাই। তো এগুলো কিন্তু আমি যদি বলি এই হিমোফিলাস কোথাকার, অসুবিধা কোথায়? আমি তো আজকে মনে করছি আমি 2-4বার বলে হ্যাঁ তুইও বল, তুই একটা নাম দিয়ে দে। তাহলে এই নামগুলো যদি নিজের মধ্যে দিয়ে দিই না, তাহলে দেখবে সাইন্টিফিক নেমগুলো খুব সহজে কিন্তু মুখস্থ হয়ে যাবে, মনে থাকবে। তো এগুলো আমার নিজস্ব টেকনিক নিয়ে আসতে হয়। তো এরকম হয়তো এগুলো গতের মধ্যে পড়ে না, তো কিন্তু আমাদের তো ছকের বাইরেও কোনো সময় ফুটবলেও দেখেছি ছকের বাইরেও খেলতে হয়, তো সেরকম আর কি। তো এগুলো তোমরা সাইন্টিফিক নেমটা তাহলে এভাবে মুখস্থ করতে পারো লিখে, অথবা ক্যালেন্ডারের মধ্যে বড় করে লিখে, অথবা কাউকে নাম 2-4বার বললে এবং সাথে নিজে লিখলে প্র্যাকটিস করলে, তাহলে এটা হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারটা। আবার বায়োটেকনোলজি যখন চলে আসছো সেখানেও কিন্তু আবার বোঝার, তুমি বুঝলে এবার নিজে এক্সপ্রেস করলে। আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এই চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা চ্যাপ্টার, যেখানে রয়েছে ক্লাস 11-এ কিছুটা বায়োডাইভার্সিটি তোমরা পড়েছো, সেই চ্যাপ্টারটা রয়েছে এখানে। তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন, এটা তো ছোটো থেকে কম বেশি তোমরা পড়েই আসছো, একটা বেসিক নলেজ থাকে, বেসিক নলেজ তোমাদের রয়েছে। কারণ আমরা ক্লাস 6 থেকে যখন পড়ি তখন বইটার নামই হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। হ্যাঁ একদম, পরিবেশ ও বিজ্ঞান, তার মানে পরিবেশকে কিন্তু আমরা প্রথম থেকেই ক্লাস 6 থেকে কিন্তু আমরা এই চ্যাপ্টারটার সাথে নিজেরা কিন্তু অভ্যস্ত হতে শুরু করেছি। 6, 7, 8, 9, 10, 11, মানে 11 হয়তো 10 পর্যন্ত তুমি পড়ে এসছো, দিয়ে 12-এ তুমি এটাকে পরীক্ষা দিয়ে যাচ্ছ। সুতরাং এই চ্যাপ্টারটাও তুমি জানা, তুমি পড়ো। একটু এখানেও যদি কোনো সায়েন্টিফিক নেম দরকার হচ্ছে সেই একই ওয়েতে তুমি হয় হাতের লিখে বা ছোটো একটা, আরেকটা বলি আমি ছাত্রদের বলি, তুমি একটা ছোটো ডায়েরি করবে, ছোটো ডায়েরি করবে, ডায়েরিতে যে জিনিসগুলো তোমার মনে থাকছে না সেগুলো লেখো। এই ডায়েরিটা মাঝে মাঝে উল্টাও, ডায়েরিটা দেখবে তোমার না এই যে তুমি পড়ছো, মানে এই যে কয়েকটা জিনিস বললাম এগুলো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো তাদের থেকে উত্তরণ হবেই। এগুলো করো ডায়েরির মধ্যে, ছোটো ছোটো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, ওই সায়েন্টিফিক নেমও তার মধ্যে থাকতে পারে, বায়োটেকনোলজির কিছু যে স্টেপসগুলো সেটাও থাকতে পারে। তো সেগুলো তোমরা এভাবে তোমরা আসতে পারো। তো এভাবে সে মনে রাখতে পারে। একদমই। আর যেটা আপনি বললেন যে আমি যেটা প্রথমে আপনাকে প্রশ্ন করলাম যে কোন কোন অধ্যায়গুলো গুরুত্ব সহকারে পড়বে, তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক ছাত্রছাত্রী সাজেশন অনুযায়ী পড়ে, তো সেক্ষেত্রে এই গুরুত্ব সহকারে পড়া, সাজেশন অনুযায়ী পড়ার সেই দুটো ব্যাপার কিন্তু পুরোপুরি আলাদা। হ্যাঁ দেখো, সাজেশন মানে আমি একটু ফাঁকিবাজি করে ফেলছি, হয়তো শিক্ষক বললেন, আমরা বললাম যে এইগুলো ইম্পর্টেন্ট, তারা করলো কি এটারও আবার সাজেশনের উপর সাজেশন করলো, দিয়ে দেখা গেল যে পরীক্ষাতে তো তা তো এলো না, কোশ্চেনটা একটু পরীক্ষা হলে গিয়ে কিন্তু মানে তাকে সমস্যায় পড়তে হয়, সমস্যা হতে হয়। সুতরাং এভাবে সাজেশন কিছু করবে না। চ্যাপ্টার দেখো, বায়োলজি 11-এ যা ছিল তার 70% ক্লাস 12-এ আছে, 30% কিন্তু নেই। এবং 12-এ যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে আমাদের রিলেটেড। বা আমি ডায়াবেটিস রোগে ভুগছি, তো আমার ইনসুলিন দরকার, ইনসুলিন কীভাবে তৈরি হয় আমি বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনে পাবো, তো সেটা তো আমার ইন্টারেস্টিং। আমি হচ্ছে হিউম্যান বিং, আমি মানুষ, আমি আমার রিপ্রোডাক্টিভ সিস্টেম, আমি বড় হয়েছি, আমার 17-18 বছর বয়স, আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম জানবো না? তো অবশ্যই জানবো, আমি তো অবশ্যই জানবো মেনস্ট্রুয়াল সাইকেল জানবো। আমি বলি যে দেখো, মানে আমি একজন বায়োলজি টিচার হিসাবে আমি কিন্তু এগুলো বলবো যে তোমার নিজের স্বার্থে দেখো, আমি যখনই বায়োলজি স্টুডেন্ট তখন আমার কাছে কিন্তু এক্সপেকটেশন রয়েছে অন্যদের, যে আমাকে সে বায়োলজি ব্যাপারটা বোঝাতে পারবে। এবং মেয়েদের বলবো যে অনেকে এখনও আমাদের সমাজ অনেক ব্যাপারে পিছিয়ে রয়েছে, লজ্জায় হোক বা যেভাবে পিছিয়ে রয়েছে। তো মেনস্ট্রুয়াল সাইকেল একটা মেয়ে যখন সে বুঝছে, সেই সমস্যায় তাকে কী ধরনের হাইজিনিক পরিবেশ মেনটেন করতে হয়, না হলে কী ধরনের ডিজিজ হয়, সেটা তো আমরা রিপ্রোডাক্টিভ হেলথে পড়াচ্ছি। তুমি তো যখন পড়ছো, তো তুমি শুধুমাত্র পড়লে কি হবে, তোমার বাড়ির সাথে যারা অ্যাটাচ তাদেরকেও তুমি জানাও, তারা জানুক, তুমি মার্কসও পাবে এবং তাদেরকে সেটা জানাও। তো সুতরাং এই রিপ্রোডাক্টিভ হেলথ যখন পড়ছো তখন তুমি জানতে পারছো যে আমাকে কি থাকলে আমি তোমার হচ্ছে ভালো থাকবো। বা তুমি যখন ওই পড়ছো যে ওই ড্রাগ অ্যাবিউজ পড়ছো, মানে তুমি যখন হেলথ অ্যান্ড ডিজিজ পড়ছো, সেখানে তুমি তো বুঝতে পারছো যে আমি কী ধরনের হাইজিনিটি মেনটেন করলে আমার এই ধরনের ডিজিজগুলো হবে না।
আমি কি কারণে আমার ক্যান্সার হবে না, তাহলে ক্যান্সার হলে কি হয়, যে আমরা বলি যে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, সো ক্যান্সার ছড়িয়ে পড়াটা কি, তোমরা কিন্তু এই বায়োলজিতেই পড়বে। সুতরাং বায়োলজি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, তুমি বায়োলজিটা বোঝো, একদম ফার্স্ট টু লাস্ট বোঝো। নাহলে কোনো শিক্ষক, তোমার যদি কারোর যদি কেউ না থাকে, মানে মনে হচ্ছে যে আমি একা একা পড়ছি, স্কুলও নেই, কেউ নেই, তো সেক্ষেত্রে স্কুলের টিচারকে ফোন করো যে এই জায়গাটা বুঝতে পারছি না, ফোন নাম্বার জোগাড় করো, হেড স্যারের কাছে যাও, গিয়ে বলো যে স্যার ওই টিচারের ফোন নাম্বার দরকার, আমি তাদের সাথে একটু কথা বলবো। তো আমরা তো বা হেড স্যারকে বলো যে কীভাবে স্যার আপনি হেল্প করতে পারেন, যে আমার কোনো টিচার নেই, আমার কোনো গৃহ শিক্ষক নেই, আমি বুঝতে পারছি না, আপনি একটু হেল্প করার একটু ব্যবস্থা করে দেন। তো সেক্ষেত্রে হেড স্যার নিশ্চয়ই কোনো ওয়ে আউট বার করবে, যে হয় স্কুল, আমরা কিন্তু স্কুলের তরফ থেকে বলছি যে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ, হেড স্যার একটু হেল্প করো, আমরা সেক্ষেত্রে তখন জয়েন করতে পারি, আমরা তখন হেল্প করতে পারি। তো তোমরা বোঝো, বায়োলজি সাবজেক্টটাকে বোঝো। নাহলে তোমার যে সিনিয়র দাদা রয়েছে বা পাশাপাশি যারা রয়েছে তাদেরকে বলো বা এই চ্যাপ্টার একটু বুঝিয়ে দাও, আর আমরা তো রয়েছি সবসময় তোমাদের হেল্প করার জন্য। তো চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে। এবং আমি বলবো যে দেখো, তুমি যদি দেখতে চাও তাহলে দেখবে যে কোশ্চেন কীভাবে আসে। তুমি ধরো কী করলে, প্রথম ইউনিটের কথা বলছি, প্রথম ইউনিটে হচ্ছে জীবের জনন, রিপ্রোডাকশন ইন অর্গানিজম, তারপরে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন, মানুষের জনন, জননগত স্বাস্থ্য। এই 4টে চ্যাপ্টার নিয়ে প্রথম ইউনিট। তো এই 4টে চ্যাপ্টারে তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে তুমি কিন্তু একটা অর কোশ্চেন পাবে, অর পাবে। তো তাহলে কোনগুলোর ওপরে জোর দেবো আমরা? দেখো, সেক্ষেত্রে হিউম্যান রিপ্রোডাকশনটা বলে তোমাকে কিন্তু জোর দিতেই হবে, কারণ হিউম্যান রিপ্রোডাকশন থেকে তোমার কিন্তু কোশ্চেন আসবেই আসবে। কারণ বললাম, হয় ডায়াগ্রাম আসবে, নয় হিউম্যান যে ডায়াগ্রামটাকে সাথে সাথে ডেসক্রাইব করতে কথা বলবে। আর একটা খুব ইম্পর্টেন্ট আমাদের আসেই পরীক্ষাতে, আমি চ্যাপ্টার ওয়াইজ একটু ডিসকাস করে নিই, বুঝলে? একটু চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, যে ধরো এই হিউম্যান রিপ্রোডাকশনে কোন জায়গাটা সে পড়বে। আমি তো প্রথম বললাম যে এই ডায়াগ্রামগুলো, সাথে হচ্ছে ওই গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট উৎপাদন, অর্থাৎ সেক্ষেত্রে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস উইথ ফ্লোচার্টের মাধ্যমে গ্যামেটোজেনেসিস, তার মধ্যে পড়ছে স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস। দুটোই কিন্তু দেখে রাখবে, খুব সোজা। কোথায় মিওসিস ডিভিশন হয়, কোথায় মাইটোসিস ডিভিশন হয়, সেটা দেখলে। আচ্ছা, তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নিষেক, ফার্টিলাইজেশন, এবং তার কি ইভেন্টসগুলো। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন হয় তোমার। ফার্টিলাইজেশন, নিষেক, এখান থেকে অনেক, যেমন ফার্স্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ ক্যাপাসিটেশন, ক্যাপাসিটেশন কি? হোয়াট ইজ অ্যাক্রোজোমাল রিয়াকশন। ক্যাপাসিটেশন খুব সহজভাবে, ক্যাপাসিটি অর্জন করা, ক্যাপাসিটি। আমি যখন পড়ছি হোয়াট ক্যাপাসিটি, ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি টু ফার্টিলাইজ, অর্থাৎ একটা স্পার্ম কী ক্যাপাসিটি, তার কী ক্ষমতা থাকবে, তার জন্য সে ফার্টিলাইজ করতে পারবে, সে নিষেক করতে পারে, সে ক্যাপাসিটেশন, তারপরে অ্যাক্রোজোমাল রিয়াকশন, ইমপ্ল্যান্টেশন, এগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেন আসে, এগুলোর মধ্যেই কোশ্চেন পেয়ে যাবে। তাহলে কি বললাম? ওই ডায়াগ্রামগুলো বললাম। আরেকটা কোশ্চেন খুব আসে যে সেকেন্ডারি তোমার, আমরা যে জনন, মানে আমরা যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাকে দুভাগে ভাগ করি। একটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ সিস্টেম আর একটা সেকেন্ডারি অর্গ্যান, নট সিস্টেম, অর্গ্যান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান মানে মুখ্য জননাঙ্গ, আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান গৌণ জননাঙ্গ। মুখ্য জননাঙ্গ পুরুষের ক্ষেত্রে হয়ে গেল টেস্টিস বা শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে হয়ে গেল ডিম্বাশয় বা হচ্ছে ওভারি। তো এখন গৌণ জননাঙ্গ থেকে কিন্তু কোশ্চেন আসে, যেমন ধরো প্রস্টেট গ্রন্থি কী, প্রস্টেট গ্রন্থির কাজ কী, তো সেটা এই গ্রন্থির একটা কাজ আসে। বা এটা কোশ্চেন কিন্তু দেখতেই পাবে, তুমি যদি 2-3 বছরের কোশ্চেনে যাও দেখবে এটা প্রস্টেট গ্রন্থি দিয়ে রয়েছে। বা ধরো এপিডিডাইমিস কী, এপিডিডাইমিস অবস্থান কী, তার কাজ কী। তো প্রস্টেট গ্রন্থি হলো সেকেন্ডারি গ্ল্যান্ড, এপিডিডাইমিস হলো সেকেন্ডারি ডাক্ট, অর্থাৎ এটা গৌণ জনন নালী এপিডিডাইমিস, আর তোমার ওই প্রস্টেট হলো গ্রন্থি। তা গ্রন্থি এবং নালী মিলে হলো গৌণ জননাঙ্গ। তাহলে এই জায়গাটা তোমরা দেখলে, এই জায়গাটা অবশ্যই দেখবে, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো আমি তার প্রিভিয়াস চ্যাপ্টারটা নিয়ে একটু বলে নিই, সেগুলো কি ইম্পর্টেন্ট। মানে তোমার ধরো ওই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এখানে কোন জায়গাগুলো তুমি করবে। আমি শুরুতেই এবার বলেছিলাম এটা হচ্ছে মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, বাংলায় পুংলিঙ্গধরের উৎপত্তি। ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি।
এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে পুরো ব্যাপারটা। এই পার্টটা কিন্তু দুটো পার্টে, একটা হচ্ছে ওই যে মেল গ্যামেটোফাইট বা ফিমেল গ্যামেটোফাইট তোমরা জানো। গ্যামেটোফাইট মানে যে গ্যামেটকে বাংলায় যদি পড়ি তা লিঙ্গধর, লিঙ্গ অর্থাৎ যারা হচ্ছে ওই হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম বিয়ার করে তারা লিঙ্গধর। তার মানে পরাগরেণু বা পোলেন গ্রেন মেল গ্যামেটোফাইট, আর ফিমেল গ্যামেটোফাইট হলো এমব্রায়োস্যাক। তো এমব্রায়োস্যাককে আমরা ফাংশনাল মেগাস্পোর বলি, কার্যকরী স্ত্রীরেণু। তো সেই জন্য তেমনি পরাগরেণু হচ্ছে বা এটা মাইক্রোস্পোর। তো এই যখন গ্যামেটোফাইট ডেভেলপমেন্টটা তোমরা পড়ছো তাকে দুটো ভাগে ভাগ করে পড়বে। একটা হচ্ছে কিভাবে রেণু তৈরি হয়, সেটা হচ্ছে স্পোরোজেনেসিস। আরেকটাভাবে কীভাবে গ্যামেট তৈরি হয়, গ্যামেটোজেনেসিস। তাহলে স্পোরোজেনেসিস গ্যামেটোজেনেসিস নিয়ে হলো মেল গ্যামেটোফাইট আর ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, এটা দেখবে তোমরা। পলিনেশন পরাগ সংযোগ ব্যাপারটা দেখবে, ওইখানে কোশ্চেন এসে থাকে যে ধরো অ্যানিমোফিলি। এইখানে আমরা না খুব একটা অদ্ভুত ছেলেরা ভুল করে, বুঝলে, মানে একটু জাস্ট মজার কথা। অ্যানিমোফিলি মানে যখনই আসে তোমাকে একটু বলে দিই যে অ্যানিমোফিলি মানে সবাই সঙ্গে সঙ্গে বলে দেয় স্যার যে পরাগ সংযোগ এনিম্যালের দ্বারা হয়, অ্যানিমো কথাটা, এটা কিন্তু ভুল, এটা কিন্তু করো না। এটা 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 জুফিলি, যারা এনিম্যালের দ্বারা যখন পরাগ সংযোগ হয় তাকে জুফিলি বলে। অ্যানিমোফিলি মানে হচ্ছে অ্যানিমোস মানে হচ্ছে এয়ার্স, অর্থাৎ বাতাসের মাধ্যমে যে পরাগ সংযোগ হয় তাকে অ্যানিমোফিলি বলে। তো সেই তার ওই বাতাসে অ্যানিমোফিলাস কয়েকটা প্ল্যান্টের তোমার উদ্ভিদের ক্যারেক্টার্স তোমাদের মনে রাখতে হয়, আসে, এগুলো আসে কোশ্চেন। তাহলে অ্যানিমোফিলাস প্ল্যান্টের ক্যারেক্টার এটা মনে রাখতে হবে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, পোলেন পিস্টিল ইন্টারাকশান, অর্থাৎ পরাগরেণু গর্ভমুণ্ড আন্তঃক্রিয়া, পোলেন পিস্টিল ইন্টারাকশান, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। অর্থাৎ পরাগ সংযোগের পর পরাগরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়লো এবং গর্ভমুণ্ডের মধ্যে হচ্ছে পরাগ নালী কীভাবে তৈরি হলো এবং পরাগ নালী কীভাবে ডিম্বকের কাছে এলো, অর্থাৎ পোলেন পিস্টিল ইন্টারাকশানটাও তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এবং গত বছরে যেটা এসেছিলো এবং আসে প্রতিবার দ্বিনিষেক, তো দ্বিনিষেকটা একটু দেখে রাখবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হয়, ডবল ফার্টিলাইজেশন। যেন ডবল ফার্টিলাইজেশন দুবার হয়, একমাত্র সপুষ্পক উদ্ভিদেরই ডবল ফার্টিলাইজেশন হয়। প্রথম ফার্টিলাইজেশনকে জেনারেটিভ ফার্টিলাইজেশন বলে বা জননগত, অর্থাৎ ফার্স্ট মেল গ্যামেটের সাথে এগেট এবং ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। আর সেকেন্ডটাকে বলা হচ্ছে ভেইটারি ফার্টিলাইজেশন, যেখানে পেন ট্রিপ্লয়েড পেন তৈরি হয়। তাহলে এটাও কিন্তু দেখে রাখবে, ডবল ফার্টিলাইজেশনটা দেখে রাখবে। এবং তাহলে এই জায়গাটা গেল এটা। তারপরে অ্যাপোমিক্সিস অবশ্যই দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন হবেই। পলি এমব্রায়োনি কোশ্চেন হবেই, অ্যাপোমিক্সিস পলি এমব্রায়োনি দেখে রাখলে। তো এটা গেল। আর প্রথম চ্যাপ্টারটা যেটা রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেটা 2 মার্কসের কোশ্চেন হয় বা 1 মার্কসের কোশ্চেন হয়। সেখানে হচ্ছে ওই ধরো রিজেনারেশন কোথায় হয়, পুনরুৎপাদন কোথায় হয়, এই আর কি। ফিশন বা ফিশন মানে যে বিভাজন বা বার্ডিং বা কর্কোদ্গম কি, এখান থেকে জাস্ট 1 মার্কসের বা 2 মার্কসের কোশ্চেন। তাহলে এটা গেল ফার্স্ট ইউনিটের। আর জননগত স্বাস্থ্য থেকে একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওই গনোরিয়া আর হচ্ছে সিফিলিস, সেই রোগের জীবাণুর নাম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা করে রাখবে, এটা লিখে যাবে। এটাও কিন্তু তার সাইন্টিফিক নেমটা মনে রাখতে হয়। এটা থেকে অল্টারনেট করছে, কোশ্চেনটা থেকে অল্টারনেট করছে। আর অ্যামনিওসেন্টেসিস, তারপরে এখানে আসে আরেকটা অ্যামনিওসেন্টেসিস, যেমন ইম্পর্টেন্ট তেমনি হচ্ছে তোমার ওই এমটিপি, মেডিকেটেড টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে রাখবে। তারপরে হচ্ছে ART, পুরো কথা এসেছিল একবার, ART, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি, ART। এইগুলো ছোটো ছোটো না তোমার হচ্ছে অ্যাব্রিভিয়েশন, মানে বড়, এটা দেখে রাখবে। তারপরে যেটা না ডিসকাস না করলেই নয় বাবু, জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই জায়গাটা না অনেক স্টুডেন্টকে বলি যে না স্যার এটা না ভালো হয়নি, কিন্তু এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তুমি জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি যদি না জানো তাহলে না তুমি বায়োলজির কিছুই জানলে না, তাহলে তুমি বায়োলজির কিছুই জানলে। কারণ ফার্দার তুমি যখন বায়োলজি নিয়ে স্টাডি করবে, তুমি যাই অনার্স করো না, বোটানি, জুলজি অনার্স, মাইক্রোবায়োলজি দাও, বায়োটেকনোলজিতে যাও, তোমার কিন্তু এই জায়গাটা জানতে হবে। এটা জানো, এই চ্যাপ্টারটা কিন্তু তুমি খুব ভালো করে পড়বে। তুমি ধরো জেনেটিক্সে কোনটা পড়বে, জেনেটিক্সে কোন পোর্শনটা, মেন্ডেলিজম তো তোমরা জানোই, ছোটো থেকে মেন্ডেলিজম পড়ে আসছো, মেন্ডেল তত্ত্ব জানো তোমরা। ওই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সগুলো দেখে রাখবে, ক্রিস ক্রস ইনহেরিটেন্স, অর্থাৎ যেখানে হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলোতে কিন্তু কোশ্চেন হয়। তারপরে তুমি দেখে রাখছো হচ্ছে এই জায়গাটাতে যদি যাও তোমার ওই এই জায়গাটা মেনলি এগুলোই দেখতে পারো।
আর থ্যালাসিমিয়াটা একটু দেখতে পারো, থ্যালাসিমিয়া থেকেও কোশ্চেন হয়। তো ওই অটোজোমাল এবং সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারগুলো দেখে রাখছো। আর তুমি যেটা আসবে সেটা মলিকুলার বায়োলজি, খুব ইম্পর্টেন্ট। মলিকুলার বায়োলজিতে কোশ্চেন তুমি পাবে, অর্থাৎ সেখানে তুমি 5 মার্কসের কোশ্চেন তুমি পেয়ে যাবে। মলিকুলার বায়োলজি ট্রান্সক্রিপশন, ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন আসবে, যে কোনো একটা পাবে। প্রতিবারই এটা কি করে ঘুরে ফেরে, হয় ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএর অটোক্যাটালাইটিক অ্যাক্টিভিটি, অথবা ট্রান্সক্রিপশন, অথবা ট্রান্সলেশন, এইগুলো তুমি পাবেই। তাছাড়া ল্যাক অপেরানটাও দেখে রাখো। আর 2 নম্বরের কোশ্চেন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অথবা হিউম্যান জিনোম প্রজেক্ট, 2 মার্কসের কোশ্চেন। একদমই স্যারের কাছে আমি যাব যে আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তো একদম আমি লাস্ট প্রশ্ন স্যারের কাছে করব যে যদি আপনি সংক্ষেপে বলেন যে লাস্ট মুহূর্তে যে প্রস্তুতি ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সেটা কিভাবে নেবে, যদি সংক্ষেপে একটু বলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। প্রস্তুতি তোমরা এই যে বললাম যে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, কোথাও তোমার যদি মনে হচ্ছে কনসেপ্টের ক্লিয়ার হচ্ছে না, তোমার সামনাসামনি যারা রয়েছেন তাদের কাছে সাহায্য নাও এবং লেখো। সবথেকে বড় কথা লেখো। আমি দেখেছি ছেলেরা চ্যাপ্টারটা পড়েছে কিন্তু লেখেনি, তার ফলে কি জানো তো, সে গুছিয়ে ঠিক অ্যান্সার দিতে পারেনি। সে জানে কিন্তু গুছিয়ে অ্যান্সার দিতে না পারার জন্য আমরা মার্কস দিতে পারছি না। তখন আমার নিজেরই খুব বাজে লাগে যে ছেলেটাকে কি গুছিয়ে জানে কিন্তু হ্যাপাজার অ্যান্সার লিখে ফেলছে, যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা লিখছে না, যেটা গুরুত্বপূর্ণ নয় সেটা লিখে ফেলছে। সুতরাং তুমি যদি লেখো এবং লিখে নিজেই যদি দেখো, টিচার কাছে তুমি নিজেই দেখলে নিজে প্রচুর ভুল খুঁজে পাবে। সুতরাং তুমি কিন্তু লেখো। অর্থাৎ আমি প্রথম কথা বলবো চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে তুমি লেখো, লিখে নিজেই দেখো বা কোনো শিক্ষককে দাও দেখার জন্য। সুতরাং লেখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর বললাম যে এমসিকিউ তোমাকে একটা, আমি তো চাইছি যে তোমরা ফুল মার্কস পাবে, সেই মাথায় রেখে কথাটা বলো। আমি তো পাস করার জন্য বসিনি কেন, তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা তো পাস করতে বসোনি, তোমাদের তো ব্রাইট ফিউচার। যখন সায়েন্স নিয়েছি তখন তো আমি পাস করার জন্য বসিনি, তো আমি তোমার ব্রাইট ফিউচার, অর্থাৎ তুমি 90%-এর উপরে বায়োলজিতে মার্কস পাবে, এটাই আশা করা যায়। তুমি 3টে সাবজেক্ট প্রেডিক্ট করতে পারো, একটা হচ্ছে একটা হচ্ছে বায়োলজি, ইংরাজি, বাংলা, যেটা তুমি মোটামুটি কনফিডেন্ট থাকতে পারো। কিন্তু ধরো অন্য সাবজেক্টগুলো এতটা কনফিডেন্ট, যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে স্যার তোমাদের যে উপদেশ বলো বা পরামর্শ বলো সেগুলো দিলেন, এবং সেগুলোকে অনুসরণ করে যদি তোমরা নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে অবশ্যই তোমরা সফল হবে। আর আমাদের অনুষ্ঠান তো এখানে আজকে শেষ করতেই হবে, কারণ কি আমরা সকলেই জানি যে আমরা একটা সময়ের একটা সুতোয় বাধা রয়েছি। তো আজকেকার মতো এডুকেশন এক্সপ্রেস এই পর্যন্তই, আবার আগামী দিন নিয়ে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। নমস্কার। ওকে, ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের জন্য 2021-এর পরীক্ষা খুব ভালো হোক, আমার আগাম শুভেচ্ছা থাকলো। ভয় পাবে না, এগিয়ে যাও।